যখন কোনো মোবাইল কোম্পানি ধীরে ধীরে সমুদ্রের অতল তলে তলিয়ে যায়, তখন সেই তলিয়ে যাওয়া মোবাইল কোম্পানি আবারও যখন নতুন করে কামব্যাক করে, তখন সেই কোম্পানি বর্তমান পরিস্থিতির কথা ভেবে চিনতে বুঝে সে কিন্তু তার সর্বশক্তি দিয়ে কামব্যাক করে। আমরা কোন কোম্পানির কথা বলছি গেস করুন। অবশ্যই নোকিয়া কোম্পানির কথা বলছি। হ্যাঁ, বাজে কথা। নোকিয়া সে তো কবেই মরে গেছে। নোকিয়া আবার বেঁচে আছে নাকি? না, হাসির কথা নয়, মজা কথা নয়। আজকে টাটকা খবর, আজকে তাজা খবর, আজকের গ্রেট নিউজ। নোকিয়া আবারও কামব্যাক করছে। 2025 সালে নতুন করে নোকিয়া যে ফোনটি লঞ্চের কথা ঘোষণা করেছে, আসুন আজকে এই ফোনটির খুঁটি নাটি টুটি বিচ্যুতি সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো তার আগে আপনি আপনার কাজটি সেরে ফেলুন। না না, ওই খারাপ কিছু ভাববেন না, আমি অন্য কোনো কিছু করার কথা বলছি না। ওই লাইক সাবস্ক্রাইব কমেন্ট যেগুলো করার কথা থাকে আর কি, ওই ফর্মালিটি যেগুলো থাকে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। একসময় ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে বুক ফুলিয়ে রাজত্ব করেছে যে মোবাইল কোম্পানিটি, সেই মোবাইল কোম্পানিটির নাম জানেন না বর্তমানে এমন কম লোকই আছেন। বিভিন্ন ভুল সিদ্ধান্ত এবং নানা কারণে অনেক ডাউনে নেমে যায় এই কোম্পানি। কিন্তু এবার মার্কেটে আবারও কামব্যাক করতে চায় এই কোম্পানিটি। প্রায় 8 বছর পরে 2023 সালে এই কোম্পানির নতুন লোগো প্রকাশ করে। বর্তমানে কোম্পানির নতুন সিও 2025 সালে নির্বাচিত হয়েছেন জাস্টিন হস্টার্ট, যিনি 1 এপ্রিল 2025 সাল থেকে নোকিয়ার নতুন দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। সম্ভবত তার হাত দিয়েই নোকিয়া 2025 সালে যে ফোনটি বাজারে আসতে চলেছে, এই ফোনটির আপনি একবার লুকস দেখুন। কিছু ইন্টারনেট এবং ওয়েবসাইটে ফোনটির যে লুক বর্তমানে লিক হয়েছে, এই ফোনটি দেখে আপনারা কখনোই অনুমান করতে পারবেন না যে এই ফোনটি নোকিয়ার একটি ফোন। এই ফোনটি দেখলে আপনি এক নজরে আইফোনের জগতে হারিয়ে যাবেন। তবে কি সত্যিই তাই? অনেকে বাড়িয়ে বলছেন যে এই ফোনটি নাকি আইফোনকেও হার মানাবে। তো সত্যি সত্যিই কি এই ফোনটি আইফোনকে হার মানাবে, নাকি আইফোন আইফোনের জায়গাতেই থাকবে? আপনার মতামত চটপট কমেন্টে লিখে জানান দেখি। ইন্টারনেট এবং ওয়েবসাইটের বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে এই ফোনটি সম্বন্ধে যেটুকু তথ্য জানতে পারা গেছে, 6.7 ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। সেই সঙ্গে 3000 নিটস পিক ব্রাইটনেস এবং 144 হার্টজের রিফ্রেশ রেট রান করবে এই ফোনটিতে। এই ফোনটির সামনে এবং পিছনে দুটি ডিসপ্লে কিন্তু থাকবে, এবং এই দুটি ডিসপ্লেরই প্রোটেকশন হিসেবে কাজ করবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পেছনে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটি সাধারণত নোটিফিকেশন ডিসপ্লে হিসাবে কাজ করবে, যেখানে থাকছে 3.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল। তবে কি 2025 সালে এসে আমরা নোকিয়ার এই ডুয়েল ডিসপ্লের ফোনটিকে সত্যি সত্যি দেখতে পাবো? সত্যিই কি তাই? হ্যাঁ, সত্যি এমনটাই বলছেন তথ্য। লাইট গ্রিন, লাইট পিঙ্ক, হোয়াইট এবং লাইট ব্লু, এই 4টি কালারের সঙ্গে ফোনটি মার্কেটে আসছে। ফোনটির ক্যামেরা সেটআপটাও কিন্তু অনবদ্য, অনেকটা আইফোনের মতো। আর এজন্যই এই ফোনটিকে অনেকেই হয়তো বলছেন নোকিয়ার আইফোন। আর এখান থেকেই কিন্তু প্রশ্ন ওঠে যে ফোনটির ক্যামেরা মডেল আইফোনের মতো দেখতে, কিন্তু সত্যি সত্যিই কি পারবে ফোনটি আইফোনের মতো পারফরমেন্স দিতে? আসুন দেখি স্পেসিফিকেশন বা তথ্য কি বলছে। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা লেন্সটি থাকছে 200 মেগাপিক্সেলের। তো 200 মেগাপিক্সেল, এই কথা শুনে অত অবাক হওয়ার কিছু নেই, কারণ এখনকার দিনের ফোনে প্রায় 200 মেগাপিক্সেল থেকেই থাকে। তো কখনো কখনো এই 200 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সের কাছেও হেরে যায়। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, আপনারা কিন্তু জানেনই প্রত্যেকেই যে ফোনের মেগাপিক্সেলটা কিন্তু কোনো ফ্যাক্টরই নয়। মেন ফ্যাক্টর হলো ফোনের অ্যাপারচারটা কত বড়, ফোনের ক্যামেরা লেন্সটা কত বড়। তো যাই হোক, 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সের সঙ্গে থাকছে 120s অপটিক্যাল জুম, যেখানে এই ফোনটি নাকি 8K তেও ভিডিও রেকর্ডিং করতে পারবে, এ কথা কিন্তু নোকিয়া বলছে। তবে শুধু কি 200 মেগাপিক্সেল, নাকি আরো কিছু আছে? এই ফোনটিতে থাকছে আরো একটি ক্যামেরা লেন্স, যেখানে পাবেন একটি 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32 অর্থাৎ 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেখানে ছবির কালার, শার্পনেস, স্ক্রিন টোন, ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে পোর্ট্রেট ছবি নাকি দুর্ধর্ষ হবে। বিশেষ করে পোর্ট্রেট ছবি এবং ডিএসএলআর ক্যামেরার ছবি, এই দুটো ছবির মধ্যে নাকি কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যাবে না। সত্যিই কি তাই? মোবাইল ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরার মধ্যে কোনো পার্থক্য থাকবে না? দেখাই যাক।
আর এমনটা যদি সত্যি হয়েও থাকে তবে আমি বলবো যে মোবাইলের জগতে আগামীতে একটা বিশেষ বিপ্লব আসতে চলেছে। তো আমরা কি শুধুমাত্র ফোনের ব্যাক ক্যামেরা দিয়েই ছবি তুলবো, নাকি ফোনে একটু সেলফি টেলফিও তুলবো? তো এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স, যেখানে দাঁড়িয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটিতে আপনি ডুয়েল ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবেন ফ্রন্ট ক্যামেরায়। তো আমরা যে ফোনের ছবি নিয়ে এত লাফালাফি করছি, তো এই ছবিটাকে প্রসেসিং কে করবে? নিশ্চয়ই প্রসেসর। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ভালো ছবির জন্য ফোনের প্রসেসরের ইমেজ প্রসেসিং কতটা গুরুত্বপূর্ণ। আর এই ইমেজটাকেই প্রসেসিং করবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8 Gen 3 একটি লেটেস্ট প্রসেসর, যেখানে থাকছে 17টা 5G ব্যান্ডের সাপোর্ট। তো এসব তো আপনি ছেড়েই দিন, তো বিশেষ করে এই প্রসেসর দিয়ে অন্য কোম্পানি যে ফোনগুলি লঞ্চ করেছে সেই ফোনগুলির AnTuTu স্কোর যদি আমরা চেক করি, তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু 10 থেকে 12 লাখের কাছে AnTuTu স্কোর পাবো। আর গেম খেলার দিক দিয়ে বলতে গেলে এই ফোনটির প্রসেসর নিয়ে নিন্দা করার কোনো জায়গাই নেই, তাই গেমের ব্যাপারে বিশেষ করে আজকে তেমন কিছুই বললাম না। আর এবার যদি বলি যে এত কিছু হার্ডওয়্যারকে কে পরিচালনা করবে, নিশ্চয়ই ব্যাটারি। কি জানতে ইচ্ছা করছে তো ফোনটিতে কত এমএএইচ এর ব্যাটারি থাকছে? ফোনটিতে কিন্তু 6000 এমএএইচ এর ব্যাটারি থাকছে, আর এই 6000 এমএএইচ এর ব্যাটারিকে চার্জ করবে 120 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার। হ্যাঁ, আপনি এটা নিশ্চিন্ত থাকতে পারেন যে বক্সের মধ্যে চার্জার অ্যাডাপ্টার থাকবে, কারণ এখনকার দিনের অনেক কোম্পানি কিন্তু বক্স থেকে চার্জার অ্যাডাপ্টার উধাও করে দিয়েছে। কিন্তু এটা কি করলো নোকিয়া? ফোনটিকে চার্জ দিতে এত কেন সময় লাগবে, যেখানে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের হাতে সময় এতটাই কম যে এই ফোনটিকে চার্জ দিতে সময় লাগবে 15 মিনিট। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 15 মিনিটেই এই ফোনটি 0 থেকে 100% পর্যন্ত চার্জ কমপ্লিট করবে। এছাড়াও ফোনে থাকছে ডলবি অডিও, ডুয়েল স্টেরিও স্পিকার, পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি আরও কিন্তু একটি মাইক থাকবে, যে মাইকটি দূরের কোনো অডিওকে জুম করার কাজে লাগবে। অর্থাৎ আপনি কোনো একটা ভিডিও শুট করছেন, দূরে কেউ কথা বলছে, তার সেই কথার আওয়াজটাকে জুম করে দেবে। ক্যামেরাতে যেমন আমরা দূরের কোনো ছবিটাকে জুম করে কাছে নিয়ে এসে দেখি বা বড় করে দেখি, ঠিক ভয়েসের ক্ষেত্রেও কিন্তু এটা হবে। দূরে কেউ কথা বলছে, তার এই সাউন্ডটাকে অনেকটাই লাউড করে দেবে, অনেকটাই বাড়িয়ে দেবে। আয়ার ব্লাস্টার, এনএফসি সহ হাইরেস অডিও সাপোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে শুরু করে HDR10, 10+ নিয়ে যে সমস্ত টেকনিক্যাল কথাবার্তা আছে সে সমস্ত সবই কিন্তু এই ফোনটিতে থাকবে। অর্থাৎ একটা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনে যা ফিচার, যা স্পেসিফিকেশন থাকে তা কিন্তু সবই আপনি এই ফোনটিতে পাবেন। কি অবাক লাগছে? ফোনে কোনো এআই নেই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে না, এমনটা হয় নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। এখন তো এআই এরই যুগ। তো বর্তমান পরিস্থিতিটা বুঝে নোকিয়া কিন্তু এআইতেও বেশ জোর দিয়েছে। তো এআই এর কথা বলতে গেলে এতদিন যেটা ছিল, ক্যামেরা দিয়ে আপনি কোনো একটা ছবি তুললেন, সেই ছবির মধ্যে একটা অবাঞ্ছিত কিছু চলে এলো, সেক্ষেত্রে কিন্তু সেই ছবিটাকে আমরা সম্পূর্ণ এআই এর মাধ্যমে ডিলিট করতে পারতাম, সেটা স্টিল পিকচারের ক্ষেত্রে। কিন্তু এবার নাকি সেটা ভিডিওতেও সম্ভব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি একই ছবি ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো তুলেছেন, তো এতদিন আপনাকে কি করতে হতো? সেই ছবিগুলোর মধ্যে থেকে কিন্তু খুঁজে বের করতে হতো বেস্ট ছবি কোনটা। এবার কিন্তু সেটা এআই বেছে দেবে। এআই নিজেই বলে দেবে যে অতগুলো ছবির মধ্যে থেকে বেস্ট ছবি কোনটা আছে। ধরুন আপনি কোনো ফাঁকা নির্জন রাস্তা দিয়ে একাকী বাইক চালিয়ে যাচ্ছেন, সেটা রাত্রেও হতে পারে, গভীর রাতেও হতে পারে। তো একদমই ফাঁকা রাস্তা, সেখানে আপনি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। তো অ্যাক্সিডেন্ট করে আপনার অজ্ঞান হয়ে আছেন, আপনার কোনো জ্ঞান নেই। তো সেক্ষেত্রে তো আপনার দেখার কোনো লোকই নেই। এই ফোনটাই কিন্তু আপনাকে দেখবে এবং এই ফোনটাই কিন্তু আপনাকে এআই এর মাধ্যমে বাঁচাবে। কেমন করে? গত 3 দিন ধরে আপনি এই ফোনটা থেকে বিগত কাদের কাছে কল করেছেন, সব থেকে বেশি কল আপনি কাদের কাছে করেছেন, আপনার চরিত্র কেমন, আপনার প্রিয়জন কারা, সেটা কিন্তু এআই এর মাধ্যমে এই ফোনটি নিজেই বেছে নেবে এবং সেই সব ব্যক্তিদের কাছে বর্তমান সিচুয়েশনের কথা লোকেশন সহ কিন্তু জানাবে 25টি ল্যাঙ্গুয়েজে, যে এই লোকেশনে আপনি এই কন্ডিশনে আছেন। অর্থাৎ আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, ফোনটিই কিন্তু আপনাকে জানাবে, যে আপনার বন্ধু বান্ধবকে জানাবে, আপনার প্রিয়জনকে জানাবে লোকেশন দিয়ে যে আপনার বর্তমান সিচুয়েশন কি আছে। আবার ধরুন আপনি কোনো দুর্গম এলাকায় গেছেন, সেটা পার্বত্য অঞ্চলও হতে পারে, সেটা জঙ্গলও হতে পারে,
যেখানে হঠাৎ করে আপনার ফোনের টাওয়ার কাজ করছে না, অর্থাৎ আপনার ফোনে কিন্তু কোনো নেটওয়ার্কই নেই। সেখানে এমন একটা পরিস্থিতিতে আপনি আটকা পড়ে আছেন যেখানে আপনার এই মুহূর্তে সবার সঙ্গে যোগাযোগ করাটা খুবই দরকার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না, তার কারণ আপনি ইন্টারনেট পাচ্ছেন না এবং কল করতেও পাচ্ছেন না, কারণ আপনার ফোনে নেটওয়ার্কই তো নেই। তো এই কন্ডিশনে এসে আপনার ফোনে একটি এমার্জেন্সি স্যাটেলাইট বটন কিন্তু থাকবে। তো ফোনটিকে আপনি দুই হাতে ধরে এরকম উঁচু করে যদি ফোনটিকে আপনি স্যাটেলাইট বটনটা একবার অন করেন, তো সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের সমস্ত নেটওয়ার্ক স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে এবং বেশ কিছুক্ষণের জন্য ফোনটি কিন্তু আপনার একদম সচল হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনি কল করতে পারবেন না, কিন্তু ইন্টারনেটের পুরো সুবিধাটাই কিন্তু আপনি ফোনে পাবেন। তো ইন্টারনেটের মাধ্যমে আপনি বর্তমান কন্ডিশনের কথা সবাইকে জানাতে পারবেন। এআই এর মাধ্যমে আপনার অজানা কোনো ভাষাকেও আপনি নিজের ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। সেটা কিন্তু এবার কলিং এর ক্ষেত্রেও এই ফোনটাতে সম্ভব। যে আপনি দূরে কারোর সঙ্গে কথা বলছেন, সে অন্য কি ভাষায় কথা বলছে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু তার সেই ভাষাটাকে আপনার ভাষায় ট্রান্সলেট করে দেবে সম্পূর্ণ এআই। কিন্তু এত কিছুই তো হলো, ফোনের র্যাম এবং স্টোরেজ কি হবে? এই ফোনটির কিন্তু দুটি ভেরিয়েন্ট হবে, 8GB 256GB এবং 12GB 512GB। তো 12GB 512GB কিংবা 8GB 256GB কোন ভেরিয়েন্টের কি দাম আছে এ ব্যাপারে কিন্তু কিছু জানা যায়নি। ইন্টারনেট বা কোনো ওয়েবসাইটেই কিন্তু ফোনটির দামের বিষয়ে তেমন স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তো আপনারাই বলুন দেখি যে এত কিছু ফিচার্স দিয়ে এই ফোনটি বাজারে 2025 সালে কি দামে লঞ্চ হতে পারে ইন্ডিয়া বা বাংলাদেশে? আপনারাই বলুন, কমেন্টে লিখে জানান দেখি চটপট। তো সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।